ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমরা শুরুতে আলোচনা করতে চাই, দিনভর অবরুদ্ধ ছিলেন দুই উপদেষ্টা ম্যালস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেই ব্যাপারটা নিয়ে এই 7:30টার দিকে ওনারা সেখান থেকে বের হতে পেরেছেন। অভিভাবক শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ যে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেবার পরও অনেকক্ষণ তারা সেখানে আটকে ছিলেন। শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের দাবি যে শুধু সান্ত্বনা না, দোষীদের বিচার দাবিতে আসলে তারা ঘেরাও করে রেখেছিলেন। অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনি যদি শুরু করেন। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। বলুন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন আপনি। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে বিশিষ্ট সাংবাদিক আবু সাইদ খান ভাই আছেন, তাকে শুভেচ্ছা এবং দর্শক যারা দেখছেন। আসলে আমি খুবই দেশের গোটা মানুষের মতো, গোটা জাতির মতো আমিও খুবই শোকাহত। মাইলস্টোনে গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ফলে পাইলট সহ আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে প্রাণহানি ঘটেছে এবং অনেকেই যে এখনো চিকিৎসাধীন আছেন, এই ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি এবং যারা নিহত হয়েছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, আমরা পরম স্রষ্টার কাছে দোয়া করি যেন তারা সুস্থ হয়ে বাবা মায়ের কোলে ফিরে আসতে পারেন। মাইলস্টোনের যে ঘটনাটি হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত একটি ঘটনা। আমরা বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমান ধ্বংসের ঘটনা এটি কিন্তু প্রথম না। আপনারা জানেন 2015 সালে হয়েছিল, 2018 সালে 3টি দুর্ঘটনা হয়েছিল এবং 3 জন পাইলট মারা গিয়েছিল, 19 সালে হয়েছে, সর্বশেষ 2024 সালেও এই ধরনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে গতকালের যে ঘটনাটি হয়েছে মাত্রাগত দিক থেকে অন্যগুলোর সাথে এটার কোনো তুলনা হয় না। অন্য দুর্ঘটনাতে পাইলট নিহত হয়েছেন, বিমান বিধ্বংস হয়েছে, কিন্তু গতকাল যে ঘটনাটি হয়েছে আমাদের স্কুল চলাকালীন সময় মাইলস্টোনে যে বিধ্বস্ত হওয়ার ঘটনা, সেটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না এবং এটাকে আমাকে শোকে বিহ্বল করেছে। এখন এই যে ঘটনাটি ঘটেছে এবং গতকাল থেকে এই কেন্দ্র অভিভাবক এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন সেখানে এবং সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের মধ্যে আমরা যে বক্তব্যগুলো পাচ্ছি সেগুলো পরস্পর বিরোধী। অভিভাবক এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে এখানে যেহেতু স্কুলটি চলাকালীন সময় যেহেতু এখানে বিধ্বস্ত হয়েছে, হতাহতের সংখ্যা সরকার ঘোষিত যে হতাহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তাদের দাবি হচ্ছে যে সরকার পরিকল্পিতভাবে নিহতদের সংখ্যা কমিয়ে বলছে এবং অনেকেরই দাবি যে মধ্যরাতে অনেক লাশও সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমরা জানি না এই দাবির পিছনে সত্যতা আছে কিনা। যদি সত্যতা থেকে থাকে তাহলে সেটি হবে খুবই দুঃখজনক যে অভিভাবকরা তাদের যে সন্তানদেরকে হারিয়েছেন সেই সন্তানদের অন্তত পক্ষে তাদের লাশটা দেখার বা তাদের করার এই অধিকার তাদের আছে। আমরা মনে করি যে অভিযোগটি হচ্ছে সেই অভিযোগটি যেন সত্য না হয়, সরকার যেন এখানে কোনো রকমের লুকোচুরি না করেন এবং কেউ যেন এই ঘটনাকে কেন্দ্র করে অন্যভাবেও কোনো ফায়দা লুটতে না পারে, সেই জন্য সবাইকে সচেতন থাকার আমি অনুরোধ জানাচ্ছি। এখন এইচএসসি পরীক্ষা চলমান আছে। আপনি জানেন যে গত রাতে এই এইচএসসি পরীক্ষা, গতকাল এই মাইলস্টোনের ঘটনা এবং সরকারের রাষ্ট্রীয় শোক ঘোষণার পরপরই কিন্তু দাবি উঠছিল যে এইচএসসি পরীক্ষার, আজকে যে চলমান এইচএসসি পরীক্ষা সেটি বন্ধ করার জন্য। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এই কাজটি করেছে, তারা কিন্তু এমন সময়ে করেছে যখন শিক্ষার্থীরা আর কেউ এই বিষয়টি তারা জানতেন না এবং তারা এই বিষয়টি তাদের জানা ছিল না এই সময়, এবং সেটা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং আজকে এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে মাইলস্টোনে 2 জন উপদেষ্টা সেখানে হয়েছেন এবং শিক্ষার্থীদের 6 দফা দাবি এর সাথে যুক্ত হয়েছিল। সচিবালয়ে আজকে যে ধরনের ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত সরকার আমাদের শিক্ষা সচিবকে প্রত্যাহার করেছেন, এই ঘটনাগুলো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত।
একদিকে যেমন সরকারের গৃহীত ব্যবস্থা নিয়ে কারো অসন্তোষ থাকলেও সচিবালয় ঘেরাও করার মতো ঘটনা বারবার, এটাও আমাদের কাছে কাঙ্ক্ষিত না। আবার কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেটি গড়িমসি করা, সেটাও প্রত্যাশিত না। আজকে দেখেন 24 তারিখের পরীক্ষা সেটাও স্থগিত করা হয়েছে, কিন্তু সেই স্থগিতের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। এটা কিন্তু প্রত্যাশিত না, এটা প্রেস উইং এর কাজ, এটা না। এই কাজ হচ্ছে সংশ্লিষ্ট কি বলে বোর্ডগুলো যে আছে সেখান থেকে এই ঘোষণাগুলো আসা উচিত। আমাদের এই যে একটা অব্যবস্থাপনা আমরা দেখছি, সেগুলো আমাদের কাছে কোনোভাবেই প্রত্যাশিত নয়। এবং আজকে সারাদিন আপনি যে 2 জন উপদেষ্টা এবং প্রেস সচিব সেখানে অবরুদ্ধ ছিলেন, এবং এইটাকে ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে যে উত্তেজনাকর পরিস্থিতিটা মানে বিরাজ করছে, সময়োচিত অনেক সিদ্ধান্ত গৃহীত হলে সেগুলো এড়ানো যেত। এবং আমি মনে করি যে এনাফ ইজ এনাফ। এই যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে, আমাদের এই যে কোমলমতি শিশুদের প্রাণ ঝরে গেল, এবং শিক্ষার্থীদের যে 6 দফা দাবি উপস্থাপন সরকার সেটা নীতিগতভাবে মেনে নিয়েছে। আমরা চাইবো না শুধুমাত্র এটা নীতিগতভাবে মেনে নেওয়ার মধ্যেই থাকুক, সেটার কার্যকর বাস্তবায়ন। এবং বিমান বাহিনীর মতো আমাদের একটা আপডেটেড বাহিনী যেখানে থাকার কথা, সেখানে আমরা এই প্রশিক্ষণ বিমান কত পুরনো, এবং বলতে গেলে অকেজু একটা বিমানের মধ্য দিয়ে আমরা এইটা নিয়ে কথা বলবো অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। এটা নিয়ে আমি পরে কথা বলতে চাই। আমি একটু আবু সাইদ খান আপনার কাছে আসতে চাই। আপনার কাছেও একই প্রশ্ন থাকবে আমার, যে দায়িত্বশীল জায়গায় যারা আছেন তারা পরস্পর বিরোধী, তাদের বক্তব্য পরস্পর বিরোধী মনে হচ্ছে কিনা, এবং সিদ্ধান্ত আসতে দেরি হচ্ছে কিনা। আমাকে বলছেন? জি, আবু সাইদ খান আপনাকে বলছি। না, নিশ্চয়ই ঘটনাটা খুবই হৃদয় বিদারক। তো এটা তো দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। যারা সন্তান হারিয়েছেন, সন্তানরা কিছুতেই তারা তো আর ফিরে পাবেন না, তাদের কষ্ট, তাদের বেদনা, তার সাথে সারা জাতিকে অবশ্যই স্পর্শ করেছে। সবাই, সমস্ত জাতি আজকে জাতীয়ভাবে শোক পালিত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হয়েছে। তো ঘটনা হচ্ছে যেটাকে পরিস্থিতি যখন ঘটার পরে যেভাবে ক্ষিপ্রতার সঙ্গে, দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল, সিদ্দিকুর রহমান সাহেব বলেছেন, আসলে সেই ক্ষেত্রে পত্তায় ঘটেছে। যেমন পরীক্ষাটা স্থগিত আগেই করতে পারত, সবারই জানা ছিল, এবং নিয়ম মাফিকই সেটা হতে পারত, কিন্তু সেটা হয় নাই। আর একটা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে ক্ষুব্ধ করেছে, ক্ষোভের পিছনে সঙ্গত কারণ আছে। তবে এইভাবে লাশ গায়েব করাটা সম্ভব কিনা, এটা তো খুব বিশ্বাসযোগ্য না। কেননা এটা সম্ভব না, এই জন্য সম্ভব না কেননা এখানে তো রেস্টার্ট হয়ে গেছে। তো এখানে কলেজের তো কত ছাত্র এবং তারা কি আছে, অভিভাবকরা আছেন, অতএব লাশ গায়েব করা সম্ভব না। তো সেখানে তাহলে কিসের ভিত্তিতে এই অভিযোগটা উঠছে? মৃতের সংখ্যা গোপন করার যে অভিযোগটা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা করছেন, মানে কিসের ভিত্তিতে করছেন? যেভাবে হোক তাদের ধারণা কিংবা যে ভয়াবহতা, সেটা তাদেরকে হয়তো ভাবিয়েছে। তো আমার কাছে মনে হয় এটা খতিয়ে দেখা সম্ভব। আজকের যুগে যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাদের রেজিস্টার আছে, কোন ক্লাসে কত ছাত্র, কারা মারা গেছেন, অভিভাবকরা সবাই হাসপাতালে আছেন কিংবা আশেপাশে আছেন। অতএব এইটা মানে ধরুন যে সরকারের যদি কোনো খারাপ অভিপ্রায় থাকে, থাকার কোনো সঙ্গত কারণ নাই, থাকলেও এটা সম্ভব না। তারপরে ছাত্রদের ভিতর যখন ক্ষোভ হয়েছে কিংবা অভিভাবকদের ভিতর যখন তারা ক্ষোভ প্রকাশ করছে, তখন সেটাকে মোকাবেলা করার জন্য যে পদ্ধতি, সে পদ্ধতি অনেক সময় ঠিক না। যেমন ধরুন যে যখন কোনো এই ধরনের ঘটনা লোকজন ভিড় করে, তাদেরকে সরিয়ে দেওয়াটা নিয়ম, কিন্তু সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আরো সহিষ্ণু, আরো সংযত আচরণ করা দরকার, যাতে কাউকে ক্ষুব্ধ না করে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি যে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণটা জনগণকে ক্ষুব্ধ করে। আবু সাইদ খান, একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে আজকে অনেক গণমাধ্যম কর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে যারা বিক্ষোভ করছেন তাদের তোপের মুখে পড়েছেন। গতকালকে আমরা আমাদের যে লাইভ করছিলাম সেখানে আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি বারবার বলছিলেন, শুধু ওখানে গণমাধ্যম কর্মী না, ইউটিউবাররা, মানে প্রচুর লোকজন গিয়ে ভিড় করছে, কাজের ব্যাঘাত ঘটছে। এইটা নিয়ে কি বলবেন? না, এটাও হাসপাতালেও কালকে দেখেছি যে স্বজনেরা আত্মহত্যা করছে কিংবা তারা ছোটাছুটি করছে, তাদের সন্তানদের খোঁজ নিতে যাচ্ছে, তখন দেখা গেছে যে তার সামনে গিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে, একটু থামুন, বলুন আপনার কেমন লাগছে। এগুলো খুবই দুর্ভাগ্যজনক। এখানে সাংবাদিকদের এবং সংবাদকর্মীদেরকেও সেই ধরনের
মানে আচরণ করা দরকার, তাদেরও প্রশিক্ষণ দরকার যে মানুষের এই ধরনের ঘটনাকে কিভাবে করা যায়। আর একটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের এটা একটা দুঃখজনক ব্যাপার, যখন কোনো ঘটনা ঘটে হাসপাতালে, এমনকি রুগীর শয্যা পাশে হাসপাতালের ভিতরে ভিড় হয়, এবং সেই ভিড় সাধারণ মানুষ করে, সেই ভিড় তো রাজনৈতিক দলের নেতারা কিংবা উপদেষ্টারা, তারাও, যেমন ধরুন যে হ্যাঁ, একজন উপদেষ্টা তো শিক্ষা উপদেষ্টা যাবেন, কিন্তু তার সঙ্গে তো একদল লোক ঢোকার দরকার নেই, কিংবা একজন রাজনৈতিক নেতা তিনি যাচ্ছেন, তার সঙ্গে তো কর্মীদেরকে ঢোকার দরকার নেই। হ্যাঁ, বড় একটা এইসব দল চলে যায়, যে কয়টা রাজনৈতিক দল এসছে সঙ্গে অনেক লোকজন ছিল। হ্যাঁ, সেই জায়গাগুলোকে হওয়া উচিত। নিশ্চয়ই সহানুভূতি জানানোর জন্য যাবেন তারা, কিন্তু সেখানেও আমাদেরকে সবারই এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আরো সংযত হওয়াটা দরকার। কিন্তু আমরা যেটা দেখি যে আমরা তো সব ক্ষেত্রেই যে একটা শোডাউনের প্রবণতা লক্ষ্য করা যায়, কে আগে যাবে কে আগে যাবে না, কিংবা উপদেষ্টারা যারা সংশ্লিষ্ট তারা যাবেন, নিশ্চয়ই এর সঙ্গে যুক্ত আছেন, কিন্তু আরো 10 জন উপদেষ্টারও দেওয়ার কোনো দরকার নাই। তো এই সব বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখা দরকার। আর একটা হচ্ছে যে এই ধরনের যখন গ্যাদারিংটা, এটাকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রেও সেখানেও পুলিশকে সংযত আচরণ করতে হবে, কিন্তু পুরোনো কায়দায় লাঠিচার্জ করা এগুলো ঠিক না। এই ধরনের বিষয়গুলো হয়েছে। আর একটা হচ্ছে যে সচিবালয়, সবকিছু সচিবালয়কে ঘেরাও করা, হ্যাঁ, এই ঘেরাও করার কারণও রয়েছে, কারণ অতীতে আমরা দেখেছি যে এই ধরনের ঘেরাও করার মধ্য দিয়ে তো সরকার নত স্বীকার করে। যৌক্তিক ক্ষেত্রে তো নত স্বীকার করা উচিত, কিন্তু অযৌক্তিক ক্ষেত্রেও নত স্বীকার করেছে। এমন ঘটনা তো আমরা জানি, পরীক্ষা তো ফলাফল স্থগিত করা কিংবা পরীক্ষা বাতিল করে দেওয়া, অটো পাস করা, এই সব বিষয়গুলো তো আমাদের দেশে ঘটেছে, যেগুলো তো মোটেই কাঙ্ক্ষিত না। তো আরেকটা হচ্ছে যে হ্যাঁ, সচিবালয়ের সামনে বিক্ষোভ হতে পারে, কিংবা সেখানে যদি প্রতিনিধি দল, আমরা যেটা দেখেছি এর আগেও যেটা হয়েছে, যে সেখানে সচিবালয়ের সামনে তখন তারা তাদের প্রতিনিধি দল গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, কিন্তু গেট ভাঙার দরকার নেই। তো ছাত্রদেরকেও এবং আমাদেরকেও এই বিক্ষোভের নিয়মগুলো শেখা দরকার, যে কোন পদ্ধতিতে, কিংবা রাস্তায় প্রতিবাদটা আমরা দাঁড়িয়ে তো, জানাবো। জি, রাস্তায় দাবি দাঁড়িয়ে দাওয়া তো বা এগুলো প্রতিবাদ। সমাধান হবে না। তো যে এই ধরনের এটা নিয়ে আমি আরো একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আমি একটা লাইনটা শেষ করতে, জি, আচ্ছা ঠিক আছে। তো আমার কাছে সেই জন্য মনে হয় যে আমাদের সব সেকশন যারা যুক্ত আছে সবাইকেই সংযত আচরণ করতে হবে, এবং সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যেটা আমরা দিতে পারছি না। জি, অসংখ্য ধন্যবাদ আবু সাইদ খান। অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আমাদের সাথে থাকুন। আমরা একটা বিরতি থেকে আসতে চাই। জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। এবার আলোচনা করতে চাই, হাইকোর্ট একটা রুল জারি করেছে, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচলে কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না, এটা জানতে চেয়ে রুল জারি করেছে। গতকাল থেকে এটা নিয়ে তুমুল আলোচনা চলছে, এমনকি ছাত্ররা আজকে যে বিক্ষোভ করছে তারা 6 দফা যে দাবি জানিয়েছে, সেই 6 দফার মধ্যেও আছে যে বিমান বাহিনী ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনার পর্যবেক্ষণ যদি বলেন। আপনি যে কথাগুলো এতক্ষণ বললেন সবগুলোই আমাদের প্রত্যাশিত, কাঙ্ক্ষিত এবং এটি হওয়ার কথা ছিল। আমি প্রথম দিকে বলেছিলাম যে বাংলাদেশে আপনি গত 1 দশকের খতিয়ান দেখেন, 2010, 11, 12, 14, 15, 18, তারপরে 19, 23, 24 এবং 25 সালে ধারাবাহিকভাবে আমাদের এই এয়ারক্রাফট যুদ্ধ বিমান যেগুলো আছে সেগুলো, আপনার ফাইটার বিমান যেগুলো আছে সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণকালে, এবং সেখানে আমাদের প্রথম দিকে যেমনটা বলছিলাম যে আমাদের নাগরিক ক্ষয়ক্ষতি এত না হলেও আমাদের অনেক মূল্যবান প্রাণ, আমাদের পাইলটরা সেখানে নিহত হয়েছেন। এবং আজকে গতকাল যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চীনের তৈরি একটি জেট ফাইটার বিমান, এবং এটি বলা হয়েছে যে আজকে আমরা সারাদিনে জেনেছি যে গত শতাব্দীর 60 থেকে 90-এর দশকের প্রযুক্তি, এবং যে কোম্পানি থেকে এই বিমান সংগ্রহ করা হয়েছিল তারা 2013 সালে এই বিমান উৎপাদনই বন্ধ করে দিয়েছেন। এখন বুঝতেই পারছেন যে আমাদের বিমান বাহিনীর বহরে কোন ধরনের এই মানে বিমানগুলো এখন আছে।
এবং একজন আমি আজকে দেখছিলাম যে একজন নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন যে আমাদের এই এয়ারক্রাফট গুলো বা এই ফাইটার বিমানগুলো প্রত্যেকটা মানে একেবারে কফিনে পরিণত হয়েছে, এয়ারক্রাফট কফিনে পরিণত হয়েছে। তো বিমান বাহিনী নিয়ে বা আমাদের সামরিক বাহিনী নিয়ে গত ১.৫ দশক ধরে নানা সংস্কারের কথা শুনেছি। আজকে আপনি লক্ষ্য করে থাকবেন যে আমাদের সারাদিন ধরে বিগত বিমান বাহিনী প্রধানের দুর্নীতির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে। আমরা জানি না এগুলোর সত্যতা আছে কিনা, কিন্তু এগুলো কিন্তু প্রচারিত হয়েছে যে বিমান বাহিনীকে আমাদের প্রতিবেশী দেশের তুলনায় বা অন্য কোনো দেশের তুলনায় যদি আমরা কম্পেয়ার করি, ইভেন আজকে আমরা এই গণমাধ্যমে দেখেছি, মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আমাদের যে সেনাবাহিনীর যে একটা বিমান বহর আছে, সেইখান থেকেও আমাদের এই বিমান বাহিনীর বিমান বহরের মধ্যে অনেক আউটডেটেড হয়ে অবস্থা আছে। তো এইটি তো কোনোভাবেই কাম্য হতে পারে না। আর আমাদের এই প্রশিক্ষণ বিমানগুলোর যে প্রশিক্ষণে জনবহুল জায়গায় যে বিধ্বস্ত হওয়ার ঘটনা আগেও ছিল, আজকে হাইকোর্ট একটা রুল জারি করেছে। আপনি বললেন যে হাইকোর্ট রুল জারি করেছে, এই রুল জারি করা তো বিলম্ব হলেও এটা হয়েছে, কিন্তু হাইকোর্টকেই কেন বা এটা জারি করতে হবে? বিমান বাহিনীর যারা সংশ্লিষ্ট আছেন তাদের মিনিমাম কাণ্ডজ্ঞান কি নেই যে একটা বিমানের জন্য জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, এবং ঢাকা শহরের মতো একটা মেগা সিটির উপর দিয়ে এই ধরনের বিমানের পরিচালনার ক্ষেত্রে তাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল। এবং ছাত্ররা যে 6 দফা দাবিতে তারা এটি যথার্থভাবেই করেছে যে বিমান বাহিনীতে এই অকেজু 60-70 মানে দশকের গত শতাব্দীর সেই প্রযুক্তির বিমান পরিবর্তন করে অবিলম্বে আপনি করতে হবে, নতুন বিমান সংযুক্ত করতে হবে। এবং এই দুর্ঘটনা যখন ঘটে যায় তখন আমরা অনেক ধরনের মেজারের কথা তাৎক্ষণিকভাবে শুনি, কিন্তু পরবর্তীতে মানুষের স্মৃতি থেকে যখন এগুলো মুছে যায় তখন এইগুলো কতটুকু বাস্তবায়ন হয় সেটা আমরা কিন্তু আর জানতে পারি না। তো আজকের যে ঘটনাটা, গতকালের যে ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে জনগণের যে প্রতিক্রিয়া, সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, গতকাল থেকে আমরা টেলিভিশনের স্ক্রিনে এইসব ঘটনা নিতে পারছিলাম না একজন অভিভাবক হিসাবে বা একজন সচেতন মানুষ হিসাবে। আমার মনে হয় যারা এই দায়িত্বশীল আছেন তাদের বোধোদয় হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার এখনই আমি মনে করি যে এটা একটা যথাযথ সময়, কার্যকর সময়। এবং আশা করি আমরা এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা তারা গ্রহণ করবেন। অন্যথায় এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং আমাদের অনেক মূল্যবান প্রাণ যেভাবে ঝরে যাচ্ছে সেটার জন্য আমরা কাকে দায়ী করব, কিভাবে দায়ী করব, কতটুকু দায় তারা নিবেন, এইগুলো নিয়ে আসলে যে মানুষের জীবনটা চলে যায় সেই মানুষের জীবনটার এইগুলো নিয়ে আর কোনো কিছু আসে যায় না। তো ফলে আমরা মনে করছি যে হাইকোর্ট যে রোল দিয়েছেন এই রোল তো একটা আইনি পদক্ষেপ বটে, কিন্তু এছাড়াও যারা সংশ্লিষ্ট আছেন তারা এই বিষয়গুলো বিবেচনা করবেন এবং আমাদের বিমান বহরে, বিশেষ করে বিমান বাহিনীর মতো একটা সফিস্টিকেট আমাদের যে রাষ্ট্রীয় সংকট সংস্থা, সেইখানে এই বিষয়গুলোর আরো গুরুত্বের সাথে বিবেচনা করে ভবিষ্যতে এই দুর্ঘটনা এড়িয়ে যান মাল, এবং আমাদের সবচেয়ে বড় কথা হলো যে মানুষের যে গণ অসন্তোষ এই মুহূর্তে তৈরি হয়েছে সেটি প্রশমনের দৃশ্যমান উদ্যোগ কিন্তু সরকারকে নিতে হবে। ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আবু সাইদ খান, আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই, আপনার পর্যবেক্ষণ শুনতে চাই এই ব্যাপারে। প্রথমত হচ্ছে যে জনবহুল এলাকায় এই বিমান প্রশিক্ষণের জন্য উপযুক্ত কিনা, তো এটা হওয়ার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এটা সাধারণ কাণ্ডজ্ঞান দিয়ে বুঝতে পারি যে এটা ঠিক না। অর্থাৎ একটা জনবিরল এলাকায় এই ধরনের প্রশিক্ষণ হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যেটা সিদ্দিকুর রহমান সাহেব বলেছেন যে আমাদের যে বিমান বাহিনীর মতো সেখানে আধুনিক বিমান দরকার, এবং যদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কিংবা বিশ্বের সঙ্গে তাল মিলে এগোতে হয় তাহলে তো আমাদের বিমান বাহিনীর আধুনিক আয়ন দরকার। কিন্তু আমরা অফিস আদালতের আধুনিকায়ন ঘটেছে, কিন্তু যেখানে আধুনিকায়ন হওয়া দরকার সেখানে হয় নাই। যে কারণে আমরা দেখতে পাচ্ছি বলা যায় আমজাদার আমলের বিমানই এখান দিয়ে প্রশিক্ষণ নিতে হচ্ছে, এবং এটা বোধহয় অনেকবার যখন এই ধরনের ঘটনা ঘটে প্রশিক্ষণ বিমান অনেকবার বিধ্বস্ত হয়েছে। এটা হয়তো বা সে কতবার আমি জানি না, সেটা 17-18 কিংবা আরো বেশি হতে পারে, তারও বেশি বিধ্বস্ত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, এবং আমার যতদূর মনে পড়ে যখনই হয় তখনই এসবগুলো নিয়ে আলোচনা হয়। তারপরে আবার আর একটা ঘটনা আসে, কেন এটা তো আমাদের দেশটা তো ঘটনাবহুল দেশ, তো একটা ঘটনা তখন এটা চাপা পড়ে যায়, তখন এটার আর ফলো আপ হয় না,
এটা সরকারও এটা নিয়ে মাথা কামান না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও এ ব্যাপারে কোনো আহ, সিদ্ধান্ত থাকে না কিংবা উদ্যোগ থাকে না। আমরা সংবাদকর্মীরাও সংবাদের পত্র পত্রিকায় কিংবা টেলিভিশনে এটা নিয়ে আর কোনো কথাবার্তা বলি না, উচ্চবাচ্য করি না। এই বাস্তবতায় সবকিছু চাপা পড়ে যায়। এমনই করে বহুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চাপা পড়ে গেছে অনেক। যেমন এবার এটা তো আমরা যে এটা বুঝতে, যেমন ধরুন যে ছেলেরা মাইলস্টোনের ছেলেমেয়েরা তারাই যে 6 দফা দাবি দিয়েছে, অত্যন্ত যৌক্তিক দাবি। এটা তো তাদের বিশেষজ্ঞ হওয়া লাগে নাই, তারা তাদের জ্ঞান থেকে তারা বুঝতে পেরেছে। তা আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা যেটা বুঝতে পারে, তো আমাদের রাষ্ট্র এবং এখানে নীতি নির্ধারকরা তারা কেন এটা বুঝতে পারছে না, তারা কেন এনে করছে? তো আমরা, ঠিক আছে, বিগত সরকার তারা ক্ষমতা নিয়েছিল, তারা সেখানে তারা দেশের সামগ্রিক মানুষের কল্যাণ কিংবা রাষ্ট্রীয় যেসব উদ্যোগ নজর দেয় নাই। কিন্তু এখন তো সেই স্বৈর শাসন নেই। তো আজকে তো যে জিনিস অন্তর্বর্তী সরকার, জনগণের নন্দিত সরকার, অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে, তাও সেই সরকারের তো এইসব বিষয়গুলোকে দৃষ্টি দেওয়া উচিত এবং এগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় এর সঙ্গে বিশেষজ্ঞ পর্যায়ে আলাপ আলোচনা করে এটা একটা নতুন সিদ্ধান্ত হওয়া দরকার। এগুলোকে আমরা, দেশটাকে তো এখানে দাঁড়ায় থাকতে চাই না, আমরা তো সামনে যেতে চাই, আমরা তো উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। এবং আমাদের এই জনবল, এটা তো উন্নত বিশ্বের সঙ্গে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের সন্তানেরা তারা পড়াচ্ছে, তারা বিভিন্ন গবেষণা এবং কাজে তারা সাফল্য আনছে। কিন্তু দেশের মধ্যে যারা থাকছে, তারা আমরা দেশের ভিতরে কোনো পরিবর্তন ঘটাতে পারছি না। এর জন্য দরকার সদিচ্ছা, এবং সেই সদিচ্ছা তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা গ্রহণ করতে হবে, সরকারকে এ ব্যাপারে সহযোগিতার জি, হাত বাড়াতে হবে। কেবল বক্তৃতা নয়, বিবৃতিতে নয়, কার্যকর পদক্ষেপ আমরা পদক্ষেপ নিতে আশা হবে। করি। জি, ধন্যবাদ আবু সাইদ খান। আমরা আরেকটা বিরতিতে যাব। বিরতির পর আবারও স্বাগত জেডা সারেম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং আবু সাইদ খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার আলোচনা করতে চাই রাজনৈতিক দলগুলো আজকে সারাদিনে সবগুলো দলই মোটামুটি কথা বলেছে, সেটা নিয়ে আলোচনা করতে চাই। পরিকল্পিত দুর্ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা বিএনপি এ বিষয়ে সংশয় জানিয়েছে, আর জামাত নিহতের হিসেব নিয়েই সংশয় জানিয়েছে, আর এনসিপি সরকারের কাঁধে দোষ দিয়েছে, সরকারের দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছে। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনি যদি শুরু করেন, আপনার পর্যবেক্ষণ যদি জানান। দেখুন, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া যেগুলো দেখাচ্ছে, আপনি দেখছেন যে ভিন্ন ভিন্ন রকমের প্রতিক্রিয়া তাদের, এবং যে কোনো ঘটনার পর এই ধরনের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিক্রিয়া আসা এটা কোনো অস্বাভাবিক না, অতীতেও আমরা এগুলো দেখেছি। এবং সেইখানে আমরা যেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, এই ধরনের বক্তব্য তাদের প্রতিক্রিয়া আসতেই পারে, এবং সেই প্রতিক্রিয়া আসবে, সেটি কতটুকু সত্য মিথ্যা, কতটুকু সেগুলো যাচাই বাছাই সরকার করবে, দেখবে, ইত্যাদি, ঠিক আছে। কিন্তু আমার কাছে এই ঘটনার পর যেটি খুব ভালো লাগছে সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই তাদের রাজনৈতিক কর্মসূচি বাতিল করে, এটা আমাদের দেশের রাজনীতির জন্য আমি মনে করি তাদের একটা শুভ বুদ্ধি, যে তাদের যে সমস্ত কর্মসূচি ছিল, প্রায় সব রাজনৈতিক দল তাদের সেই কর্মসূচিগুলো বাতিল করে এখন এখানে উদ্ধার তৎপরতা এবং যারা আহত আছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার জন্য তারা চেষ্টা করছেন। এইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং মানুষের প্রতিনিধিত্ব করার কথা যদি তারা বলেন, তাহলে এই ধরনের দুর্যোগ দুর্বিপাকে তারা সহযোগিতার হাত নিয়ে আসবেন, একই কথা। এবং একই সাথে ঘটনার সত্যতা উদ্ঘাটন করে যেন প্রতিকারমূলক ব্যবস্থা হয়, সেই জন্য সরকারের উপর তাদের একটা নৈতিক চাপ থাকতে হবে, এটাও আমরা মনে করি রাজনৈতিক দলের পক্ষ থেকে হবে। তবে সেইখানে মানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই তো হয় যেটি হয়, যে কিছু অপরাজনীতিও সুযোগ থাকে, অপরাজনীতিও হয়, কিছু অপপ্রচার হয়। আপনি আজকে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক বিশেষ ধরনের করে সামাজিক যোগাযোগ মাধ্যম একদম মানে গুজবে পড়ে গেছে। একদম দেখতে পাচ্ছি, সেইগুলোর ক্ষেত্রেও আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও যেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রেও যেন তারা একটু দায়িত্বশীল আচরণ করেন। কেননা আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে বিপুল সংখ্যক শিক্ষার্থী সেখানে ছিলেন, এবং যারা আহত হয়েছেন, যারা ইতিমধ্যেই নিহত হয়েছেন, মারা গেছেন, তাদের অভিভাবকদের সেন্টিমেন্টটাও যেন আমরা একটু ধারণ করি, এবং তাদের সেই ব্যবসাটাও যেন মনে রাখি, এবং সেইটি মনে রেখে
আমাদের প্রতিক্রিয়া এবং আমাদের যত ধরনের বক্তব্য সেটাও যেন আসে। আমাদের এই ধরনের অপতৎপরতা, গুজব, নানা রকমের মানে যে কর্মকাণ্ড, সেগুলো যেন এই সংকটটাকে আরো ঘনীভূত না করে, তার চেয়ে বরং এখন আমরা সবাই যদি, যারা আহত আছেন তাদের জীবন রক্ষার্থে সরকারের উপর আমরা যদি এক ধরনের চাপ রাখি, যাদের উন্নত চিকিৎসার জন্য আমরা শুনলাম যে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন, তো এই ধরনের ব্যবস্থাগুলো যেন এখন হয়, হ্যাঁ, এবং সেইগুলো যেন এখন হয়, এই ব্যবস্থাগুলো, সেই দিকে আমাদের সকলের সহযোগিতা এবং এই পরিবারগুলোর কাছে আমাদের মানবিক সহযোগিতা নিয়ে, রাজনৈতিক দল থেকে শুরু করে আমরা যে যেখানে আছি আমাদের জায়গা থেকে মানবিক সহযোগিতা নিয়ে পরিবারগুলোর কাছে সহানুভূতি নিয়ে তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো, এইটাই আমাদের এখন সবচেয়ে বড় কাজ। আর একই সাথে আমরা তো এটা দেখতেই চাই যে ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য যেন তদন্ত কমিটি সুষ্ঠুভাবে কাজ করে এবং এই তদন্ত যেন সঠিকভাবে হয়, তাহলে এটা পরিকল্পিত কিংবা অপরিকল্পিত সবাই যাতে জানতে পারে সেই ব্যাপারে কিন্তু আমাদের সবারই একটু সজাগ থাকা প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আবু সাঈদ খান, আপনার পর্যবেক্ষণ যদি বলেন এই বিষয়ে। সরকারের উপর সবাই চাপ সৃষ্টি করছে, এটা তো ভালো দিক, যে এই চাপ সৃষ্টির মধ্য দিয়ে সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। তো এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে সব পলিটিক্যাল পার্টির একটা রিয়াকশন আমরা যেটা দেখেছি, অফিসিয়াল রিয়াকশন, তারপরে মাঠের বক্তৃতা একটু ভিন্ন রকম হয়ে যায়। কেননা একটা মেঠো বক্তৃতা বলে একটা বিষয় আছে, যেমন ধরুন একটা বিষয় যে এটা পরিকল্পিত হবে ঘটনা, এটা ঘটনার পিছনে দায় তো আছে, ব্যর্থতা আছে, এগুলো নিয়ে কোনো কথা নাই, কিন্তু এটা পরিকল্পিতভাবে ঘটানো কিংবা পরিকল্পিতভাবে একজন পাইলট, প্রশিক্ষণার্থী পাইলট, উনি জীবন দিবেন, এইটা তাকে উদ্বুদ্ধ করা হবে এটা ঘটানোর জন্য, বাস্তবিক আর এটা সম্ভব কিংবা হ্যাঁ, এই ত্রুটিপূর্ণ যান তো আমাদের তো রয়ে গেছে, সেগুলোকে বরং আমরা কিভাবে এই অবস্থাটার উন্নতি ঘটাতে পারি সেটা দরকার। আর সরকার অনেক ক্ষেত্রেই তো ধরেন তার সংস্কার অন্যান্য ক্ষেত্রে সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে মতামতের দরকার আছে, পলিটিক্যাল পার্টির একমত হওয়ার ব্যাপার আছে। আর এই ব্যাপারে তো কারো দ্বিমত নেই যে বিমান বা এই যে যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যারা আহত তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, এখানে বিমান বাহিনীকে উন্নততর করা, প্রশিক্ষণ কেন্দ্র এখান থেকে সরিয়ে নিয়ে জনবিরল এলাকায় নিয়ে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই। অতএব এই ব্যাপারে সমগ্র জাতি কিন্তু একভাবে কথা বলছে। তো ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে কিছু কথাবার্তা যেগুলো হয় সেগুলো তো হ্যাঁ, আমরা তো নেশন হিসাবে অতটা দায়িত্বশীল না। জি, আবু সাঈদ খান, এখানে একটা প্রশ্ন যদি করি, বিভিন্ন সংস্থা তো এই এত বড় দুর্ঘটনায় মধ্যে কাজ করছে, তো সংস্থাগুলোর যোগাযোগ পরিকল্পনায় ঘাটতি ছিল কিনা, যে এই ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা যদি দেশে ঘটে সেই ক্ষেত্রে মানুষকে জানানো, তথ্য জানানো, আপডেটেড থাকা, মানুষকে আপডেটেড রাখা, এই জায়গাগুলো তো কোনো ঘাটতি ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? এটা তো থাকতেই পারে তথ্য। আরেকটা হচ্ছে যে তথ্যগুলোর ক্ষেত্রে যেটা হয় যে সোশ্যাল মিডিয়াতে আগে চলে যায়, তো আবার কখনো কখনো মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা অবতীর্ণ হয় এবং করতে গিয়ে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত হয়, এটা ঠিক না। এখানে মিডিয়ার দায়িত্ব হচ্ছে দায়িত্বশীল ভূমিকা পালন করা, সোশ্যাল মিডিয়াতে জন্য কোনো গুজব কিংবা বিভ্রান্তমূলক বক্তব্য যদি যেটা ছড়ায় সেটাকেও স্পষ্ট করা, এটাকে তো মিডিয়ার একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এর মানেই নয় যে নাগরিকরা যা খুশি তাই করবেন, এটাও করা ঠিক না। তারপরে তো সোশ্যাল মিডিয়াতে হতেই পারে, কেন সোশ্যাল মিডিয়া তো কোনো নিয়ম কানুনের মধ্যে নেই। অতএব এখানে পত্র পত্রিকা চ্যানেলগুলোকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং তাদের এই সংবাদ সংগ্রহ ক্ষেত্রে আমি যেটা বললাম, তাদের সেই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, যেটা আমরা দেখি না। তো এইসব ব্যাপারে আমার মনে হয় যে ঘটনা থেকে আমরা শিক্ষা নেব। ওই আমাদের খেয়াল আছে যে রানা প্লাজায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা একই ধরনের তো আচরণ দেখেছি, তো তখন আমরা এটা নিয়ে সমালোচনা হয়েছে, আমরা আত্মসমালোচনা করেছি যে আমরা কিভাবে চলবো, কিন্তু সেটা পরিবর্তন কোনো সমাধান পেয়েছি কিনা, না সমাধান বা নিজেদেরকে সংশোধন করতে পেরেছি কিনা, না অগ্রগতি তো আমাদের তো অগ্রগতি তো ঘটছে না। আমরা তো শুরু করি, শেষ করি না, আবার প্রথম থেকে শুরু করি। একটা ঘটনার পরে দেখা যায় যে আমরা প্রথম থেকে আবার শুরু করি একই জিনিস, কিন্তু
আমাদের যে ডেভেলপমেন্টটা, কিংবা ধরুন যে এটার মধ্য দিয়ে এই যে বিমানগুলো, মান্ধাতার আমলের বিমানগুলো, প্রশিক্ষণ বিমানগুলো পরিবর্তনের দরকার, এই আওয়াজটা আগে উঠেছে, ওই পরিবর্তন তো হয় না। তো জনবিরল এলাকায় একটা করা দরকার, একটা কমন সেন্সের ব্যাপার, তো সেটাও তো হচ্ছে। এই পরিবর্তনের জন্য আমাদেরকে এখানে জনমত, জনগণের একটা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, সরকারকেও ধারণ করতে হবে, এবং সরকার অন্তর্বর্তী হোক আর স্থায়ী হোক, জি মানে গণতান্ত্রিক হোক, যে কোনো সরকার যারা ক্ষমতায় থাকেন তাদের দায়িত্ব হচ্ছে এখানে ভূমিকা পালন করা। এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কবে আসবে তারা এসব ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে এমনটা না। জি, এখানে অসংখ্য এই ধন্যবাদ। ব্যাপারগুলো জি নিয়ে অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারও কিন্তু উদ্যোগ নিতে পারে, জি, নিতে অসংখ্য পারে, মানে ধন্যবাদ কি আবু নেওয়াটা সাইদ খান। উচিতই, এবং তাদের কাছ থেকে আমরা জি সেটাই ধন্যবাদ আবু সাইদ প্রত্যাশা খান। ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সংবাদ।